হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো আজকে তোমাদের জন্য মৌর্য সাম্রাজ্যের পার্ট 3 নিয়ে ডিসকাস করব। অলরেডি দুটো পার্ট হয়ে গেছে, যারা দেখোনি আগের দুটো পার্ট অবশ্যই দেখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে যেটা বলে থাকি, তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, বিন্দুসারের রাজসভায় বিদেশ থেকে কে এসেছিল? তোমাদের জন্য এই কোশ্চেনটা আগের ভিডিওতে আমি রেখে গেছিলাম, তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, বিন্দুসার সম্পর্কে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বহু তথ্য দিয়েছি। যেমন বিন্দুসারের রাজত্বকাল তোমাদেরকে বলেছিলাম, বিন্দুসারের রাজত্বকাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, 200 থেকে 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 273-এ তার মৃত্যু হয়েছিল তোমাদেরকে বলেছিলাম। ওকে, এছাড়াও তোমাদেরকে বলেছিলাম বিন্দুসার কি উপাধি ধারণ করেছিল? অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল। অমৃতাঘাত এটাও তোমাদেরকে বলেছিলাম। আর অমৃতাঘাত মানে তোমাদেরকে বলেছিলাম কি? সত্য নিধনকারী। ওকে, এছাড়াও তোমাদেরকে বলেছিলাম বিন্দুসারের মায়ের নাম কি ছিল? দুর্ধরা, অর্থাৎ চন্দ্রগুপ্তের প্রথম স্ত্রী। ওকে, তো বিন্দুসারের রাজসভায় দেখো বিদেশ থেকে 3 জন এসেছিল, সেটা মনে রাখো। তো প্রথমে মনে রাখো সিরিয়া থেকে এসেছিল। দেখো, প্রথমত মনে রাখো সিরিয়ার দূত হিসাবে এসেছিল ডেমিকাস। তো সিরিয়া থেকে এসেছিল কে? ডেমিকাস। ওকে, তো সিরিয়ার দূত হিসাবে এসেছিল ডেমিকাস। 2 নাম্বার মনে রাখো মিশর থেকে। দেখো, মিশর থেকে, তো মিশরের দেখো মিশরের ফিলোডেফাস নামটা মনে রাখো। মিশরের ফিলোডেফাস। ফিলোডেফাস ফিলোডেফাস কাকে পাঠিয়েছিল? ফিলোডেফাস পাঠিয়েছিল ডায়োনসিয়াসকে, এটা মনে রাখো। ফিলোডেফাস পাঠিয়েছিল ডায়োনসিয়াসকে। ওকে, আর 3 নাম্বার মনে রাখো, 3 নাম্বার যেটা এসেছিল সেটা হলো অ্যান্টিওকাস, এটা মনে রাখো। অ্যান্টিওকাস কাকে পাঠিয়েছিল? দেখো, অ্যান্টিওকাস পাঠিয়েছিল দইমাচিসকে, এটা মনে রাখো। দইমা দইমাচিসকে পাঠিয়েছিল অ্যান্টিওকাস। তো তিনটা নামই মনে রাখবে। ওকে, তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন রেখে যাব। বিন্দুসারের স্ত্রী অর্থাৎ অশোকের মায়ের নাম কি ছিল? তোমরা আমাকে কমেন্টসে জানাবে অশোকের মায়ের নাম কি ছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো, দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের জন্য আমি রেখে গেছিলাম, সাঁচি স্তম্ভ কোথায় পাওয়া গেছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, অশোক তার রাজত্বকালে, মনে রাখো, অশোক তার রাজত্বকালে প্রায় 84,000, ধরা হয় 84,000 স্তম্ভ অর্থাৎ স্তূপ নির্মাণ করেছিল। যার মধ্যে মনে রাখো, যার মধ্যে সাঁচি স্তম্ভ এবং সারনাথের স্তম্ভটা অন্যতম। তো তোমাদের কাছে আমি সাঁচিটা কোথায় পাওয়া গেছে সেটা আমি কোশ্চেন দেখেছিলাম। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে। এটা অ্যান্সার হয়ে যাবে কোথায়? মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশের যদি কোথায় সেটা মনে রাখতে পারো, মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। মধ্যপ্রদেশের রায়সেন জেলা। আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপাল থেকেও মনে রাখতে পারো, ভোপাল থেকে 43 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 43 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সাঁচি স্তম্ভ। ওকে, আর সারনাথটাও একই সঙ্গে মনে রাখতে পারো। সারনাথ কোথায়? সারনাথ কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখতে পারো। আর উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ওকে, আর একই সঙ্গে সাঁচি স্তম্ভের উচ্চতাটাও মনে রাখতে পারো। এর উচ্চতা কত? এর উচ্চতা 36 মিটার এর উচ্চতা। তো উচ্চতা দিয়ে তোমরা অনেকগুলো উচ্চতা যেমন মনে রাখতে পারো, একই সঙ্গে মনে রাখতে পারো যেমন তাজমহলের উচ্চতা কত, তোমাদেরকে এর আগে বলেছিলাম আশা করি। তাজমহলের উচ্চতা 73 মিটার। এরকম পরীক্ষায় কিন্তু এই ধরনের উচ্চতা চলে আসে। তাজমহলের উচ্চতার সঙ্গে একই সঙ্গে তোমরা রিলেটেড করে মনে রাখতে পারো কুতুব মিনারের উচ্চতা, কারণ দুটো একই, তোমরা একই সঙ্গে মনে রাখতে পারো। কুতুব মিনারের উচ্চতা কিন্তু 73 মিটার। এছাড়াও শহীদ মিনার তোমরা মনে রাখতে পারো। কুতুব মিনার যতক্ষণ মনে রাখবে, শহীদ মিনারটাও মনে রাখবে। শহীদ মিনারের উচ্চতা 48 মিটার। ওকে, এই ধরনের উচ্চতাগুলো তোমরা মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? দেখো, অশোকের রাজত্বকাল যদি বলো, এটা মনে রাখো। প্রথমত অশোকের রাজত্বকাল যদি বলো, তাহলে কিন্তু রাজত্বকাল হয় 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ হলো অশোকের রাজত্বকাল। অর্থাৎ তোমরা জানো অশোকের পিতা বিন্দুসার 273-এ মৃত্যু হয়, তখন থেকে কিন্তু অশোকের রাজত্বকাল ধরা হয়। কিন্তু মনে রাখো যে অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল সেটা কিন্তু মনে রাখতে পারো। অশোকের, এটাও মনে রাখতে পারো, রাজ্যাভিষেক হয়েছিল কিন্তু 4 বছর পর রাজ্যাভিষেক হয়, অর্থাৎ 269 অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের কিন্তু রাজ্যাভিষেক হয়। এটা কিন্তু মনে রাখতে পারো। ওকে, আর এছাড়াও আরেকটা তথ্য এখান থেকে মনে রাখো যে অশোক তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল, এটা কিন্তু মনে রাখতে পারো। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো যে কোন মৌর্য সম্রাট তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল। তো অশোক তার প্রথম জীবন সেনাপতি হিসেবে শুরু করেছিল। আর সেই সঙ্গে মনে রাখতে পারো তার পিতা অর্থাৎ বিন্দুসার জীবিত থাকাকালীন, তার পিতা কি? বিন্দুসার, তোমরা জানো। এই বিন্দুসার জীবিত থাকাকালীন অশোক তক্ষশিলা, এটা মনে রাখো, তক্ষশিলা এবং উজ্জয়িনীর শাসক ছিল, এটাও মনে রাখতে পারো। তার পিতা বিন্দুসার জীবিত থাকাকালীন তক্ষশিলা এবং উজ্জয়িনীর
শাসক ছিল কিন্তু অশোক, এটাও কিন্তু মনে রাখতে পারো। আর অশোক তোমরা জানো অশোক তার প্রথম জীবনে খুবই নিষ্ঠুর ছিল, তাই তাকে চণ্ডাশোক বলা হতো। এই ধরনের কোশ্চেনও মনে রাখতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ওকে, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন? তো অশোকের রাজত্বকাল তোমাদেরকে বলে দিলাম। অশোকের রাজত্বকাল কত ধরা হয়? 273 থেকে 232 হলো অশোকের রাজত্বকাল ধরা হয়। ওকে, আর এটাও মনে রাখতে পারো অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল, এটা কিন্তু মনে রাখতে পারো। অশোক তার 99 জন ভাইকে হত্যা করে, আর এই তথ্যটা আমরা কোথা থেকে পাই? এটা পাই আমরা কিন্তু বৌদ্ধ সাহিত্য থেকে, এটাও মনে রাখতে পারো, বৌদ্ধ সাহিত্য থেকে আমরা এটা জানতে পারি। ওকে, তো দেখো এখানে কোশ্চেন, কলিঙ্গ আক্রমণ করেন কত সালে? অশোক তার সিংহাসনে বসার 9 বছর রাজত্ব করার পর, এটা মনে রাখতে হলো 9 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ করেন, অর্থাৎ 260 খ্রিস্টপূর্বাব্দে, 260 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন। ওকে, অনেক বইতে তোমরা 261 খ্রিস্টপূর্বাব্দেও পেয়ে যেতে পারো, এটা কিন্তু কনফিউজের একটা বিষয়। তো তোমরা যে কোনো একটা অ্যান্সার পেলে যে কোনো একটাই করতে পারো, অর্থাৎ 8 বছর রাজত্ব করার পর কোথাও এরকম পাবে 8 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ করেন, আবার কোথাও তোমরা 9 বছর রাজত্ব করার পর কলিঙ্গ আক্রমণ পাবে, তোমরা এরকম পেয়ে যেতে পারো। ওকে, তো এই কলিঙ্গ আক্রমণ আর এটা কোন নদীর তীরে হয়েছিল এই যুদ্ধ, সেটাও মনে রাখতে পারো, এটা দয়া নদীর তীরে। এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো, কোন নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো এই কলিঙ্গ বর্তমানে কোথায় সেটাও মনে রাখতে পারো, কলিঙ্গ কিন্তু বর্তমানে উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত কলিঙ্গ, এটাও মনে রাখতে পারো। ওকে, আর এই যুদ্ধের পরেই অশোক কিন্তু চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। এই যুদ্ধের পরে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক কতদিন রাজত্ব করার পর ধর্মযাত্রায় বের হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো অশোক কতদিন পর, দেখো অশোক 21 বছর রাজত্ব করার পর, এটা মনে রাখো, 21 বছর রাজত্ব করার পর কি ধর্মযাত্রায় বের হয়। তো ধর্মযাত্রায় বের হয়ে কোথায় গেছিল সেই ধরনের কোশ্চেন পেতে পারো, গেছিল লুম্বিনী, এটাও মনে রাখতে পারো। কোথায় গেছিল? লুম্বিনীতে গেছিল। ওকে, আর এছাড়াও মনে রাখো রাজা হওয়ার 14 বছর পর, এটা মনে রাখো একই সঙ্গে, রাজা হওয়ার 14 বছর পর তিনি ধর্ম মহামত্ত চালু করে, এটা মনে রাখতে হলো, ধর্ম মহামত্র চালু করে। এই ধর্ম মহামত্তটা কি? এই ধর্ম মহামত্তটা, এটা মনে রাখো, এই ধর্ম মহামত্তটা হলো ধর্ম প্রচার। ধর্ম প্রচার করার জন্য এই পদ ব্যবহার করেছিল, ধর্ম প্রচার। তাহলে রাজা হওয়ার 14 বছর পরেই কিন্তু ধর্ম প্রচার চালু করেছিল। ওকে, আর এছাড়াও মনে রাখতে পারো তার পুত্র, তোমরা নিশ্চয়ই জানো তার পুত্রের নাম ছিল মহেন্দ্র, তার পুত্রের নাম ছিল মহেন্দ্র, এবং কন্যার নাম কি ছিল? এটা মনে রাখতে পারো, কন্যার নাম ছিল সংঘমিত্রা, এটা মনে রাখতে পারো, কন্যার নাম ছিল সংঘমিত্রা। তো তার পুত্র এবং কন্যাকে ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠিয়েছিল? এটাও মনে রাখতে পারো, তার পুত্র এবং কন্যাকে ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল সিংহলে, এটাও কিন্তু মনে রাখতে পারো, সিংহলে পাঠিয়েছিল। ওকে, আর এই অশোকের সময়, এটা মনে রাখতে পারো, অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল, এটা মনে রাখতে পারো, অশোকের সময় কিন্তু বৌদ্ধ তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল। তোমরা জানো কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে পারো, পাটলিপুত্রতে হয়েছিল। ওকে, আর টাইম পিরিয়ডটা তাহলে মনে রাখতে পারো একই সঙ্গে, 250 খ্রিস্টপূর্বাব্দে এই তৃতীয় বৌদ্ধ মহাসভা হয়েছিল পাটলিপুত্রতে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোকের উপাধি প্রিয়দর্শী কোথা থেকে আমরা জানতে পারি? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো অশোকের উপাধি প্রিয়দর্শী তোমরা সকলেই জানো, এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই আর পরীক্ষায় পাবে না। প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেছিল? অশোক ধারণ করেছিল। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমরা জানতে পারি কান্দাহার লিপি থেকে, এটা মনে রাখো, কান্দাহার কান্দাহার লিপি থেকে আমরা জানতে পারি যে অশোকের উপাধি কি ছিল? প্রিয়দর্শী। আর এছাড়াও অশোকের উপাধি তোমরা জানো দেবানং, এটাও মনে রাখো একই সঙ্গে, দেবানাং দেবানাং প্রিয়দর্শী, দেবানাং প্রিয়দর্শী ছিল অশোকের উপাধি। তো এই উপাধি আমরা কোথা থেকে জানতে পারি? এটাও একটা উপাধি ছিল। এটা আমরা জানতে পারি, তোমরা মনে রাখো, এটা আমরা জানতে পারি মাক্সি ও গুর্জরা লিপি থেকে। এটাও আমরা কিন্তু মনে রাখবে যে মাক্সি এবং গুর্জরা লিপি থেকে আমরা জানতে পারি যে অশোকের উপাধি ছিল দেবানাং প্রিয়দর্শী। তো এটার মানে কি সেটাও মনে রাখতে পারো, এটার মানে হলো দেবতার প্রিয়, এটার মানেটাও মনে রাখতে পারো, দেবতার প্রিয় ছিল। ওকে, দেবতার প্রিয়, দেবানাং প্রিয়দর্শী মানে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক শ্রীনগর তৈরি করে, এটা কি থেকে জানতে পারি? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক শ্রীনগর তৈরি করেছিল, শ্রীনগর শহরটা এটা তৈরি করেছিল অশোক।
তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। এটা মনে রাখো, কলহনের রচিত, তোমরা নিশ্চয়ই জানো কলহনের রচিত কি? রাজতরঙ্গিনী। এটা মনে রাখতে হবে, কলহনের রচিত রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা জানতে পারি, রাজতরঙ্গিনী থেকেই কিন্তু আমরা জানতে পারি অশোক শ্রীনগর তৈরি করেছিল। আর এছাড়াও রাজতরঙ্গিনী থেকে আর একটা তথ্য জানতে পারি, সেটাও মনে রাখো। সেটা হলো অশোকের প্রথম জীবনে, অর্থাৎ প্রথম জীবনে তার আরাধ্য দেবতা ছিল, এটা মনে রাখো, তার প্রথম জীবনের আরাধ্য দেবতা কে ছিল? আরাধ্য দেবতা ছিল শিব। এটা কিন্তু আমরা রাজতরঙ্গিনী থেকেই কিন্তু জানতে পারি। তো একই সঙ্গে দুটো তথ্যই মনে রাখতে পারবো, রাজতরঙ্গিনী থেকেই জানতে পারি শ্রীনগর তৈরি করেছিল, এবং রাজতরঙ্গিনী থেকেই জানতে পারি তার প্রথম জীবনের আরাধ্য দেবতা ছিল শিব। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক স্তম্ভ ভারতের কোথায় পাওয়া যায়? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক স্তম্ভ ভারতে এখন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সারনাথে। এটা কোথায় পাওয়া যায়? সারনাথে। আর সারনাথ তোমরা নিশ্চয়ই জানো কোথায়? সারনাথ হলো উত্তরপ্রদেশে অবস্থিত। ওকে। আর এই সারনাথের এখন বর্তমানে সারনাথের জাদুঘরে এটা রাখা আছে, এটা মনে করো, সারনাথের জাদুঘরে রাখা আছে। আর এছাড়াও এই অশোক স্তম্ভকে 1950 সালে, একই সঙ্গে মনে রাখো 1950 সালে 26শে জানুয়ারি এই অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয় এই অশোক স্তম্ভকে। কবে? 1950 সালের 26শে জানুয়ারি। আর এই অশোক স্তম্ভটা দেখতে তোমরা নিশ্চয়ই জানো, দেখতে উল্টানো পদ্মের মতো, আর তার উপর অশোক চক্র দেখা যায়। এটাও মনে রাখতে হবে, এই অশোক চক্র কিন্তু এই অশোক স্তম্ভের মধ্যেই দেখা যায়। আর এই অশোক চক্রের, এটা মনে রাখো, অশোক চক্রের বাঁদিকে কি থাকে? এটা মনে রাখতে হবে, এই ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো। অশোক চক্রের বাঁদিকে থাকে ষাঁড় এবং ডান দিকে থাকে ঘোড়ার মূর্তি। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌর্য সাম্রাজ্যে কোন ধরনের ভাষা ব্যবহার করা হতো? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যে কোন ধরনের ভাষা ব্যবহার করা হতো? দেখো মৌর্য সাম্রাজ্যের উত্তর অংশে, এটা মনে রাখো, উত্তর অংশে ব্যবহার করা হতো, উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা। উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা। এবং দক্ষিণ অংশে, এটাও মনে রাখো, দক্ষিণ অংশে কিন্তু পালি ভাষা না, দক্ষিণ অংশে কিন্তু প্রাকৃত ভাষা ইউজ করা হতো। তো দুটোই মনে রাখো, দক্ষিণ অংশে ব্যবহার করা হতো প্রাকৃত ভাষা এবং উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোকের প্রচারিত কতগুলো মুখ্য অনুশাসনের কথা বলা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কতগুলো মুখ্য অনুশাসনের কথা বলা আছে। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? 14টি মুখ্য অনুশাসনের কথা বলা আছে। 14টি মুখ্য অনুশাসনের কথা বলা আছে। ওকে, আর এটা ইংরেজি টার্মটা তোমরা একই সঙ্গে মনে রাখতে পারো। ইংরেজিতে এটা কি বলবো? 14টি মেজর, এটা মনে রাখতে পারো, মেজর রক, মনে রাখো মেজর রক এডিক্ট, মেজর রক এডিক্টের কথা বলা আছে। আর এই 14টির মধ্যে, এটা মনে রাখো, 14টির মধ্যে 13 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 13 নাম্বারটাও কেন গুরুত্বপূর্ণ? 13 নাম্বারটা মুখ্য অনুশাসনে কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে, এটা কিন্তু মনে রাখবে। কলিঙ্গ যুদ্ধের কথা কত নাম্বার অনুশাসনে বলা আছে? 13 নম্বর অনুশাসন। এছাড়াও তোমরা মনে রাখবে, এছাড়াও 7টি গৌণ অনুশাসনের কথা বলা আছে। কটি? 7টি। এছাড়াও মনে রাখো 7টি গৌণ অনুশাসনের কথা বলা আছে, 7টি গৌণ অনুশাসন। আর এটাকে তোমরা কি বলবে? 7টি গৌণ অনুশাসন যেটা মাইনর, এটা মনে রাখতে পারো, মাইনর রক এডিক্ট যেটাকে বলা হতো, মাইনর রক এডিক্ট। ওকে, আর এছাড়াও মনে রাখো, এছাড়াও 7টি গৌণ অনুশাসন ছাড়াও 13টি মুখ্য স্তম্ভ, এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ, এটা মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ, এটা মনে রাখো, 13টি মুখ্য স্তম্ভ অনুশাসনের কথা বলা আছে। 13টি মুখ্য স্তম্ভ অনুশাসন, যেটা মধ্যে একই সঙ্গে মনে রাখো, যেটার মধ্যে 13টার মধ্যে 7টি পাওয়া গেছে, এটা মনে রাখো, 7টি পাওয়া গেছে দিল্লির তোপড়াতে। এটা মনে রাখো, 7টি পাওয়া গেছে কোথায়? দিল্লির তোপড়া অঞ্চলে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, দিল্লির তোপড়া অঞ্চলে 7টি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্তম্ভ অনুশাসন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোন মুখ্য অনুশাসনে? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অশোক যে পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে, সেটা কোন মুখ্য অনুশাসন থেকে আমরা জানতে পারি? দেখো তোমাদেরকে আগের কোশ্চেনে তোমাদেরকে আমি বলেছি, অশোকের মোট 14টি মুখ্য অনুশাসন ছিল, 14টি মুখ্য অনুশাসন ছিল। আর এই 14টির মধ্যে তোমাদেরকে আগের কোশ্চেনেই বলেছি 13 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 13 নাম্বারটার মধ্যে কি বলা আছে?
13 নম্বর মুখ্য অনুশাসনে বলা আছে কলিঙ্গ যুদ্ধের কথা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলেছি। ওকে, আর এই কলিঙ্গ যুদ্ধের কথা, আর এই কলিঙ্গ যুদ্ধে তোমরা জানো অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়, এটাও কিন্তু এই 13 নম্বর থেকেই জানতে পারি। ওকে, তো এই পশু হত্যার কথা বলেছে প্রথম অনুশাসন, অর্থাৎ 1 নম্বর অনুশাসনে কিন্তু অশোক পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে, পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলেছে 1 নম্বর অনুশাসন থেকে জানতে পারি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মৌর্য যুগে কৃতদাস প্রথা ছিল না, এটা কোথা থেকে জানতে পারি? দেখো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যেই পড়ে যে মৌর্য যুগে কিন্তু কোনো কৃতদাস প্রথা ছিল না, এটা কিন্তু মনে রাখবে একই সঙ্গে যে কৃতদাস প্রথা এটা মৌর্য যুগে ছিল না। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি কি মেগাস্থিনিসের, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে। তো মেগাস্থিনিসের ইন্ডিকা তোমাদেরকে বলেছিলাম, তো এই মেগাস্থিনিসের ইন্ডিকাই একমাত্র বৈদেশিক উপাদান যেখান থেকে আমরা মৌর্য বংশের কথা জানতে পারি। ওকে, আর ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মৌর্য সমাজ ব্যবস্থার কথা আমরা কিন্তু এই ইন্ডিকা থেকে জানতে পারি। তো সমাজ ব্যবস্থার মধ্যেই পড়ে কৃতদাস প্রথা ছিল না। ওকে, আর মৌর্য সমাজ তোমরা এটা মনে রাখতে পারো, মৌর্য সমাজ 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, এটাও মনে রাখতে পারো 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, 7টি শ্রেণীতে। তো এই 7টি শ্রেণীতে কি কি গুলো ছিল সেগুলো মনে রাখতে পারো। সেগুলো ছিল কৃষক, এগুলো মনে রাখতে পারো, কৃষক ছিল, সৈনিক ছিল, ওকে, পশুপালক ছিল, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। 7টি শ্রেণীতে যে বিভক্ত ছিল সেগুলোর মধ্যে কি কি? কৃষক, সৈনিক, পশুপালক, আর ছিল শিল্পী ছিল। তো সবগুলোই মনে রাখো একই সঙ্গে, শিল্পী ছিল, দার্শনিক ছিল, আর কি ছিল? আর ছিল পরিদর্শক ছিল। ওকে, এটা মনে রাখো, পরিদর্শক ছিল, আর একটা ছিল অমাত্য ছিল। এই 7টা শ্রেণীতে বিভক্ত ছিল মৌর্য সমাজ ব্যবস্থা, যেটা আমরা মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে জানতে পারি। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যায়। তো দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ শেষ মৌর্য সম্রাট কে ছিল? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মৌর্য সম্রাট শেষ তোমরা জানো নিশ্চয়ই, কে? বৃহদর। কে ছিল? বৃহদর ছিল শেষ মৌর্য সম্রাট, বৃহদর। ওকে, আর এই বৃহদর তোমরা জানো বৃহদরকে হত্যা কে করেছিল? এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বৃহদরকে হত্যা করেছিল তারই সেনাপতি, তার নাম কি? তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, তার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদরথকে হত্যা করেছিল। কবে হত্যা করেছিল সেটাও মনে রাখতে হবে। 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদরথকে হত্যা করেছিল। আর মৌর্য সাম্রাজ্য যদি ধ্বংস হয় কবে সেটা মনে রাখতে পারো, 187 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়। 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয় 187 খ্রিস্টপূর্বাব্দে, আর 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদরথকে হত্যা করেছিল। আর এরপরে এই পুষ্যমিত্র শুঙ্গ তোমরা নিশ্চয়ই জানো শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল। শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল কে? এই পুষ্যমিত্র শুঙ্গ। কোথায় প্রতিষ্ঠা করেছিল? মগধে, এটা কিন্তু মনে রাখতে পারো। আর এই শুঙ্গদের প্রধান দুই শাসক ছিল, এক পুষ্যমিত্র শুঙ্গ, এটা মনে রাখতে পারো, আর একজন ছিল সেটা হলো অগ্নিমিত্র, এটা কিন্তু মনে রাখতে পারো। শুঙ্গদের প্রধান দুই শাসক ছিল পুষ্যমিত্র শুঙ্গ এবং অগ্নিমিত্র। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোনো কোশ্চেন হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে, তাদেরও এক্সাম ভালো হয়। ওকে, এর পরবর্তীতে আমি গুপ্ত সাম্রাজ্য শুরু করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলে, যেটা বলে থাকি, প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please